ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে অধ্যায়টি শুরু করতে যাচ্ছি এটি এসএসসি এইচএসসির, বিশেষ করে এইচএসসির ইংলিশ সেকেন্ড পেপারে একটি অংশ এবং গ্রামারের অংশ। এটির নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা এটি সবাই এর সাথে কম বেশি পরিচিত এবং অনেকের কাছে এটি একটি ভীতিকর বিষয়ও মনে হয়, কিন্তু আসলেই এই আইটেমটি এত সহজ যেটা তোমরা ভাবতে পারবে না। আশা করি আজকের ক্লাসটি যদি তোমরা খেয়াল করো তোমরা বুঝতে পারবে এটি কতটা সহজ। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কিছু নির্দিষ্ট রুলস জানতে হবে এবং পরীক্ষায় যখন এই কমপ্লিটিং সেন্টেন্স আসে প্রত্যেকটা সেন্টেন্সে একটি করে ক্লু থাকে বা ক্লোজ মার্কার থাকে। সেই মার্কারটা বা ক্লুটা যদি তুমি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারো তাহলেই একমাত্র কমপ্লিটিং সেন্টেন্সে তুমি শতভাগ সফল হবে এবং 100% মার্কস পাবে, গ্যারান্টেড। কিন্তু তোমাকে অবশ্যই ক্লোজ মার্কারটি ধরতে হবে এবং সেটার নির্দিষ্ট যে রুলস আছে এখন যেটা আমরা পড়াবো বা শিখাবো তোমাদেরকে, সেটা ফলো করলে তোমরা অবশ্যই পারবে। তো আমরা শুরু করতে যাচ্ছি। আমরা টোটাল কমপ্লিটিং সেন্টেন্সকে দুটো পার্টে ভাগ করেছি। আজকে আমরা পার্ট 1 ক্লাস আগাবো। আমি তোমাদের সাথে আছি শফিকুল ইসলাম, বিসিএস এডুকেশন, ফাউন্ডার ইংলিশ সলিউশন। The aim in writing is always to write in complete sentences which are correctly punctuated. Sentences always begin with a capital letter and end in a full stop, exclamation or question mark. তার মানে হচ্ছে কোনো একটা সেন্টেন্স লেখার উদ্দেশ্য হচ্ছে বা কোনো লেখারই উদ্দেশ্য হচ্ছে একটা পূর্ণাঙ্গ বাক্য লেখা যেখানে সঠিক পাংচুয়েটেড, দ্যাট মিনস পাংচুয়েশন মার্ক ব্যবহার করা থাকবে, যেখানে সেন্টেন্সগুলো শুরু হবে ক্যাপিটাল লেটার দ্বারা এবং সেন্টেন্সটি শেষ হবে কোনো ক্লোজ মার্কার বা এন্ড অফ সেন্টেন্স মার্কার, যেমন ফুল স্টপ, এক্সক্লামেশন এবং কোয়েশ্চেন মার্ক। এই তিনটি দ্বারা জানি আমরা সাধারণত সেন্টেন্স শেষ হয়। ঠিক এরকম সেন্টেন্সকে আমরা পূর্ণাঙ্গ সেন্টেন্স বলতে পারবো। পরীক্ষার সময় যে সেন্টেন্সটি থাকবে সেটি এরকম থাকবে না, এই ক্যাপিটাল লেটার শুরু হবে কিন্তু এই পাংচুয়েশন মার্ক দ্বারা শেষ হবে না। আমাদের কাজ হবে একটা সেন্টেন্সকে, অর্ধসম্পূর্ণ একটি সেন্টেন্সকে সম্পূর্ণ সেন্টেন্সে রূপান্তর করা। সেক্ষেত্রে আমাদের দুটো নিয়ম মানতে হবে। রুল নাম্বার 1 হচ্ছে দ্য স্ট্রাকচার, রুল নাম্বার 2 হচ্ছে দ্য মিনিং। তার মানে হচ্ছে কোনো সেন্টেন্সকে সঠিকভাবে যদি আমরা কমপ্লিট করতে যাই পরীক্ষার সময়, সেটাকে 1 নম্বরে আমাদের ফলো করতে হবে স্ট্রাকচার, নাম্বার 2তে আমাদের মেনে চলতে হবে মিনিং অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মিনিংও মানতে হবে এবং স্ট্রাকচারও আমাদের ফলো করতে হবে। তা আমরা সেই স্ট্রাকচারগুলো আজকে দেখব যে কত সহজে স্ট্রাকচার জানা থাকলে সেন্টেন্সগুলোকে আমরা সহজেই কমপ্লিট করে দিতে পারি। প্রথমে আমরা দেখি কমপ্লিটিং সেন্টেন্সের রুল নাম্বার 1, সো দ্যাট। কোনো জায়গায় কোনো সেন্টেন্স যদি আমরা দেখি সো দ্যাট আছে তাহলে আমরা মনে রাখবো হয়তো সো দ্যাটের আগে একটি ক্লোজ থাকবে, পরে একটি ক্লোজ থাকবে। যদি প্রথম অংশের ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী অংশে সাবজেক্ট বসাবো, ক্যান অথবা মে বসাবো প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো প্লাস অবজেক্ট। যদি প্রথম অংশ হয় পাস্ট টেন্স তাহলে ক্যান বা মের পরিবর্তে এবার কুড বা মাইট বসাবো। আশা করি বুঝতে পেরেছ। সো দ্যাট থাকলেই এর আগের অংশ প্রথমে আমরা খেয়াল করে নিব যে প্রথম অংশ প্রেজেন্টে আছে না পাস্টে আছে। যদি প্রথম অংশ প্রেজেন্টে থাকে তাহলে পরবর্তী অংশ সাবজেক্টের পর ক্যান বা মে দিয়ে শুরু করব। যদি পাস্ট দিয়ে থাকে সো দ্যাটের আগের অংশ তাহলে আমরা পরবর্তী অংশ কুড অথবা মাইট লিখব সাবজেক্টের পরে। আমরা এক্সাম্পলটা দেখলে খুব ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। দ্য বয় রিডস মোর সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি সো দ্যাটের আগের অংশ কি আছে, রিডস, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এজন্য পরবর্তী অংশ সাবজেক্টের পরে, সাবজেক্ট হি এর পরে ক্যান বসিয়েছি স্ট্রাকচার অনুযায়ী, হি ক্যান মেক এ গুড রেজাল্ট। অর্থ দাঁড়ায় দ্য বয় রিডস মোর, ছেলেটি বেশি পড়ে, সো দ্যাট যাতে হি ক্যান মেক এ গুড রেজাল্ট, যাতে সে একটি ভালো ফল অর্জন করতে পারে। আশা করি এটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা পরবর্তী রুলসে চলে যাই যেখানে আমাদের আছে সো ডট ডট দ্যাট। তার মানে সো এবং দ্যাটের মাঝে একটি শব্দ থাকবে এবং এটার অর্থ আগেরটার মতো কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করবে, যে এতই যে। এক্ষেত্রেও যদি প্রথম অংশে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা ক্যান বা মে দিয়ে করব। পরবর্তী অংশে যদি প্রথম অংশে পাস্ট থাকে
তাহলে পরবর্তী অংশ কুড বা মাইট দিয়ে করব। সেক্ষেত্রে শুধু আগের সাথে এর ব্যতিক্রম হচ্ছে এখানে যেহেতু নেগেটিভ অর্থ, তাহলে ক্যান বা কুড এর পরে আমরা একটি নট যোগ করব। কি যোগ করব? নট যোগ করব। আমরা এক্সাম্পল খেয়াল করি। দ্য বয় ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট টাচ দ্য সুইচ। তার মানে হচ্ছে সো এবং দ্যাট এর মাঝে একটি অ্যাডজেক্টিভ বসেছে। এই অ্যাডজেক্টিভ যেহেতু বসেছে, পরবর্তী অংশে আমরা সাবজেক্ট হি ব্যবহার করলাম। এরপরে যেহেতু প্রথম অংশ ইজ দেখতে পাচ্ছি আমরা, এজন্য পরবর্তী অংশে আমরা ক্যান বা মেয়ের মধ্য থেকে ক্যান নিয়ে আসলাম। এবং যেহেতু আমাদের সো ডট ডট দ্যাটের মাঝে একটি শব্দ আছে, এজন্য আমরা পরবর্তী অংশে নট বসাবো। যেমন এজন্য হি ক্যান নট টাচ, ক্যানের পরে কি বসিয়েছে? নট। এবং আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এই মডাল অক্সিলারি ভার্বগুলোর পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। তার মানে সো দ্যাট থাকলে সাবজেক্টের পরে ক্যান অথবা কুড বসাবো, প্লাস নট বসাবো, প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। আশা করি বুঝতে পেরেছ। আমরা রুল 3-তে চলে যাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি টু ডট ডট টু আছে। টু ডট ডট টু একটি নেগেটিভ শব্দ। এরকম যদি থাকে, আমরা ওই বাক্যকে টু এর পরে আমরা জানি সবসময় ভার্বের বেস ফর্ম বসে। টু একটা প্রিপোজিশন, সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম হয়। শুধু টু একটি প্রিপোজিশন যার পরে ভার্বের বেস ফর্ম হয়। এজন্য দ্য বয় ইজ টু শর্ট টু টাচ দ্য সুইচ। তার মানে টু এর পরে কি বসেছে? টাচ। তাহলে আমরা খেয়াল করি, যদি পরীক্ষায় এরকম থাকে দ্য বয় ইজ টু শর্ট টু, তাহলে এরপরে আমরা টু এর পরে একটি ভার্বের বেস ফর্ম বসিয়ে দেবো প্লাস অবজেক্ট। খুবই সহজ। টু এর পরে একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব থাকবে, সেই অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভের পরে টু বসাবো প্লাস ভার্বের বেস ফর্ম বসিয়ে শেষ করব। আশা করি বুঝতে পেরেছ। রুল 4-এ আমরা যাব। যদি কোনো সেন্টেন্সে প্রোভাইডেড দ্যাট থাকে, কি থাকে? প্রোভাইডেড দ্যাট থাকে, তাহলে ওই সেন্টেন্সে দুটি অংশ থাকবে। প্রথম অংশ থাকবে ফিউচার ইনডিফিনিট, পরবর্তী অংশে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে আমরা ওটাকে কমপ্লিট করার চেষ্টা করব। আমরা এক্সাম্পলে খেয়াল করি। দ্য প্লেন উইল টেক অফ। টেক অফ মানে হচ্ছে উড্ডয়ন করা। তার মানে প্লেনটি উড্ডয়ন করবে ইন টাইম, যথাসময়ে, প্রোভাইডেড দ্যাট, যদি দ্য ওয়েদার ইজ গুড, আবহাওয়া ভালো থাকে। তার মানে দেখো, প্রোভাইডেড দ্যাটের আগের অংশে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বসিয়েছি এবং পরের অংশে আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়েদার ইজ গুড। দ্য ওয়েদার ইজ গুড, তার মানে হচ্ছে ইজ প্রেজেন্ট ইনডিফিনিটে বসেছে। তার মানে প্রোভাইডেড দ্যাটের পরে আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। রুল 5-এ দেখে আমরা লেস্ট একটি শব্দ আছে। যদি কোনো সেন্টেন্সে লেস্ট থাকে, তাহলে লেস্টের পরে আমরা একটি সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট, এরপরে শুড অথবা উড অথবা মাইট, তো আমরা একটি দিয়ে শিখি শুড। সেন্টেন্সে লেস্ট থাকলে সাবজেক্টের পরে শুড বসিয়ে দেবে। কি বসিয়ে দেবে? শুড বসিয়ে দেবে। আর আমরা জানি শুডের পরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে খুব সহজেই আমরা কমপ্লিট করতে পারবো। লেস্ট শব্দের বাংলা অর্থ যদি আমরা চিন্তা করি, তাহলে হবে এরকম যে নতুবা অথবা পাছে ভয় হয় যে। তাহলে কোনো সেন্টেন্সে যখন আমরা দেখব লেস্ট আছে, লেস্ট থাকলেই পরবর্তীতে সাবজেক্ট বসাবো এবং সাবজেক্টের পরে একটি শুড বসাবো। এক্সাম্পল খেয়াল করি আমরা। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লেস্ট, নতুবা ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটি মিস করবে। তার মানে শুডের পরে কি বসেছে? ভার্বের বেস ফর্ম বসেছে। তার মানে লেস্ট দেখেই সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম আমরা বসিয়ে ফেলতে পারবো। তাহলেই মোটামুটি আমাদের অংশ শেষ হয়ে যাবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা রুল নাম্বার 6-এ চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আনলেস আছে। আনলেস হচ্ছে ইফের ঠিক বিপরীত বা নেগেটিভ শব্দ। ইফ অর্থ যদি, আনলেস শব্দের অর্থ যদি না। যদি কোনো সেন্টেন্সে আনলেস থাকে, সেখানে দুটি ক্লোজ থাকবে। আনলেসের পরে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশ আমরা ফিউচার ইনডিফিনিট দিয়ে কমপ্লিট করব। কি দিয়ে? ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আনলেস ইউ স্টার্ট অ্যাট অনস, যদি তুমি এখনই শুরু না করো, ইউ উইল মিস দ্য ট্রেন। তার মানে আনলেসের পরে প্রথম অংশ কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। এই জন্য পরবর্তী অংশ আমরা কি দিয়ে পূরণ করলাম? ফিউচার ইনডিফিনিট, ইউ উইল মিস দ্য ট্রেন। আশা করি তোমরা আনলেসের ব্যাপারটা সঠিকভাবে বুঝতে পেরেছ। কোনো অংশে আনলেসের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশ ফিউচার ইনডিফিনিট দিয়ে করব। আমরা রুল 7-এ চলে যাই, যেখানে আছে টিল অথবা আনটিল।
টিল অথবা আনটিল যদি কোনো সেন্টেন্সে থাকে সেখানে দুটি ক্লোজ থাকবে। এক্ষেত্রে টিল বা আনটিলের পরবর্তী অংশে আমরা ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট দুটো দিয়েই করতে পারবো। তবে সেক্ষেত্রে অবশ্যই সেটা একটি হাবোধক বাক্য হতে হবে। কি হতে হবে? হাবোধক বাক্য হতে হবে, নয়তো কখনো এটি হবে না। যেমন ওয়েট, অপেক্ষা করো, আনটিল, যতক্ষণ না পর্যন্ত দ্য রেইন স্টপস, বৃষ্টি থামে। অথবা আমরা এটাকে এভাবেও করতে পারি, ওয়েট, অপেক্ষা করো, আনটিল, যতক্ষণ না পর্যন্ত দ্য রেইন উইল স্টপ, বৃষ্টি থামে। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। তার মানে টিল বা আনটিল দেখলি পরবর্তী অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট দিয়ে আমরা করব। তবে খেয়াল রাখতে হবে সেটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতে হবে। রুল 8, দো অথবা অল দো, এটি খুবই কমন একটি ক্লোজ মার্কার যেটা পরীক্ষা আসে। বাংলা অর্থ হচ্ছে যদিও। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দুপাশে অংশে দুটি ক্লোজ থাকবে অবশ্যই, দো অল দো থাকলে। সেক্ষেত্রে দুপাশের ক্লোজ দুটি সেম টেন্সে রাখবো। যদি একটা প্রেজেন্ট টেন্সে হয় অন্যটাও প্রেজেন্ট টেন্সে হবে, যদি একটি পাস্ট টেন্সে হয় অপরটিও পাস্ট টেন্সে হবে, এবং অর্থ হবে অপোজিট। পরবর্তী এপাশে যদি পজিটিভ হয় ওপাশে নেগেটিভ, এপাশে নেগেটিভ হলে ওপাশে পজিটিভ আমরা লিখব। যেমন দো হি ওয়ার্কড হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল। ওয়ার্কড তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটি একটি পাস্ট টেন্সে আছে, ওয়ার্কড। সেক্ষেত্রে আমরা পরবর্তী অংশ পাস্ট টেন্স দিয়ে করব, এজন্য আমরা হি কুড ব্যবহার করলাম। যদি ওয়ার্ক থাকতো তাহলে আমরা ব্যবহার করতাম কি? ক্যান। এবং আমরা যেহেতু এপাশে পজিটিভ পেয়েছি এপাশে নেগেটিভ করব, হি কুড নট শাইন ইন লাইফ। যেহেতু কুড আছে তারপর ভার্বের বেস ফর্ম বসবে, হি কুড নট শাইন ইন লাইফ, তার মানে অপোজিট ওয়ার্ড বসেছে, অপোজিট মিনিং বসেছে, এবং টেন্সটা কিন্তু সেম আছে। এপাশে ওয়ার্কড পাস্ট টেন্স, এপাশে কুড পাস্ট টেন্স বসেছে। আশা করি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী রুলসে চলে যাই। রুল নাম্বার 9, এখানে সিন্স, অ্যাজ এবং বিকজ আছে। এটি খুবই কমন ক্লোজ মার্কার যেগুলো পরীক্ষায় প্রায় সময় আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেম টেন্সে বসবে এবং দুপাশের ক্লোজটা সিমিলার ক্লোজ থাকবে, একই ধরনের ক্লোজ থাকবে। কোনোভাবেই একটা ক্লোজ আরেকটি ক্লোজের অপোজিট মিনিং হতে পারবে না, এবং দুটো সেম টেন্স অবশ্যই আগের বারের মতো থাকতে হবে। যেমন এক্সাম্পল খেয়াল করি আমরা, এভরিবডি অ্যাডমায়ার্স হিম অ্যাজ হি ইজ অনেস্ট। যেহেতু অ্যাজ আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সিন্স, অ্যাজ, বিকজ তিনটে শব্দের অর্থই অনেকটা কারণ শব্দ বোঝায়। যেমন এভরিবডি অ্যাডমায়ার্স হিম, প্রত্যেকে তাকে প্রশংসা করে, অ্যাজ কারণ, হি ইজ অনেস্ট কারণ হচ্ছে কি সে হচ্ছে সৎ। তার মানে হচ্ছে সিন্স, অ্যাজ, বিকজ তিনটির পরই আমরা যেই বাক্যটা করব সেটা অবশ্যই আগের টেন্সের সাথে মিলিয়ে করব। আগেরটি যে টেন্সে থাকবে এটাও সেম টেন্সে থাকবে এবং অর্থ একই ধরনের সিমিলার ক্লোজ থাকবে। বোঝা গেছে? এই জন্য অ্যাডমিয়ার্স প্রেজেন্ট, ইজ এখানে প্রেজেন্টে বসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে তোমরা যদি বুঝতে পারো এই আমার এখানে স্ক্রিনে দেখানো এটি স্ক্রিনশট নিবে এবং কমপ্লিট করে আমাকে ইনবক্স করবে। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষা যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স করব এক একজন এক একভাবে লিখতে পারি। এর মানে এই না ওইভাবে লিখছে তাহলে আমারটা মনে হয়নি, তা না। কারণ হচ্ছে একজনের সাথে একজনের ভাবের বা অর্থের না মিল হতে পারে, কিন্তু স্ট্রাকচার ম্যাক্সিমাম সময় সেম থাকবে। এক্ষেত্রে কোনোভাবে সন্দেহ প্রকাশ দরকার নাই যে পাশের জন এভাবে লিখছে আমি এভাবে লিখলে মনে হয় ভুল হবে। এবং আরেকটি জিনিস মনে রাখতে হবে, কমপ্লিটিং সেন্টেন্সে অবশ্যই তুমি যেহেতু একই লিখছো না, তার মানে টিচারকে বুঝতে দেওয়ার জন্য তোমাকে পরীক্ষা অবশ্যই পুরো অংশটিকে উঠিয়ে নিতে হবে। পুরো অংশ উঠিয়ে তারপরে লিখবে। যে অংশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সে অংশের নিচে আন্ডারলাইন করে দিবে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তোমরা পরবর্তী ক্লাস পাওয়ার জন্য এর পরবর্তী অংশে তোমরা পার্ট 2 পেয়ে যাবে। আশা করি এরপরই আমরা পার্ট 2তে চলে যাব। ধন্যবাদ সকলকে।